মেঘলার বিয়েটা হয়েছিল খুবই সাধারণভাবে, যাকে বলে দেখতে এসেই বিয়ে। অবশ্য তাতে মেঘলার কোনো সমস্যা নেই, সে এত আয়োজন পছন্দও করে না। তাছাড়া বিয়ে কিভাবে হলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সঙ্গী কেমন। পাশাপাশি অফিস হবার কারণে আরিফকে সে বহু দিন থেকেই চেনে, কিন্তু সেটা বন্ধুত্ব কিংবা প্রেম নয়। আরিফ যে তাকে পছন্দ করতো সেটাও জানতো না। আরিফ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তার বাসায়, আর সেও হ্যাঁ করে দিয়েছিল। পরে শুক্রবারে আংটি পরাতে এসে সকলের সিদ্ধান্তে বিয়ে হয়ে গেল। আত্মবিশ্বাসী মেঘলা নিজের সিদ্ধান্তে অভ্যস্ত। কবুল বলার সময়ও তার চোখে ছিল আরিফের প্রতি একরকম স্থির বিশ্বাস। অন্যদিকে আরিফের চোখে তখন এক দ্বিধা। মা, দুই বোন, এই পরিবারটাকে সে অনেক কষ্টে টানছে বাবার মৃত্যুর পর থেকে। ভালোবাসায় অন্ধ হয়ে এই সময়ে বিয়ে করাটা কি সঠিক সিদ্ধান্ত হলো? সে কি পারবে মেঘলাকে সুখে রাখতে? বিয়ে পড়ানোর আগেই ঠিক হয়েছিল রিসেপশনের পর মেঘলা শ্বশুরবাড়িতে উঠবে। আরিফদের ভাড়া বাসা, একটা ঘরে মা আর দুই ননদ, অন্য ঘরে আরিফ। ছোট্ট ড্রয়িং রুম, অ্যাডজাস্ট ডাইনিং, একটা বাথরুম আর ছোট্ট বারান্দা। মেঘলার বাসায় আরিফের আসা যাওয়ায় এখন কোনো সমস্যা নেই। প্রায় সে অফিস থেকে মেঘলাকে বাসায় নামিয়ে দেয়। সন্ধ্যায় বসে চা খায়, সকলের সাথে গল্প করে। আরিফ তার বাড়ির অবস্থা মেঘলার সাথে শেয়ার করে। শুনে মেঘলা অকপটে বলে, এটা কোনো সমস্যা? আমরা বড় একটা বাসা নেই। আরিফ তখন হিসাব করছিল ভাড়া অনেক বেড়ে যাবে। আরিফের ইতস্তত ভাব দেখে মেঘলা সরাসরি বলেছিল, হাফ ভাড়া আমি দেব, তুমি শুধু পাশে থেকো। এই কথাতেই আরিফ রাজি হয়। দুজন মিলে বাসা খুঁজতে বের হয়। দুই পরিবারেও খুশি, একটা বাসা পছন্দ হলো। 3টে বেডরুম, 2টো অ্যাটাচড বাথ, একটা কমন ড্রয়িং ডাইনিং আলাদা, কিচেন খোলামেলা, দুই পাশে টানা বারান্দা। ভাড়া 20,000 শুনে দুজনেই অবাক হলে বাড়িওয়ালা ক্লিয়ার করলেন ওটা তার ছোট্ট ছেলের জন্য। যেহেতু সে দেশের বাইরে সেটেল, তাই খালি থাকার চেয়ে ভাড়া দেয়া ভালো। দুজনেই ভীষণ খুশি। তারা ঘুরে ঘুরে এই ঘর ওই ঘর দেখতে লাগলো। কোথায় কোন ফার্নিচার রাখবে মেঘলা বলতে লাগলো। আরিফ ভাবছে এমনিতেই রিসেপশনের ধাক্কা, তার উপরে মেঘলাকে কোনো গয়না শাড়ি কিছুই দেয়া হয়নি এখন পর্যন্ত। এখন যদি আবার নতুন ফার্নিচার করে ফার্নিচার কিনতে হয়। কি এত ভাবছো বলো তো, মেঘলার প্রশ্ন। না মানে, আরিফ আমতা আমতা করে। যদি তোমার খারাপ না লাগে একটা কথা বলি। বলো। আরিফ খানিকটা উদ্বিগ্ন। ধরো আমরা রিসেপশন করলাম না, অনেকগুলো টাকা কিন্তু সেভ হয়। হ্যাঁ, তুমি আমাকে শাড়ি গয়নায় পরে মুড়িয়ে রাখতেই পারো, যখন আমাদের হিসাব কষতে হবে না। তাছাড়াও যৌতুক হিসেবে নয়, বাবা উপহার হিসেবে আমার পছন্দের কিছু জিনিসপত্র, মানে আসবাবপত্র আমাকে দিতে চান। আমি নিজেও টুকটাক নিজের পছন্দ মতো অনেক কিছুই কিনবো। জানো তো, মেয়েদের ঘর গোছানোর জন্য আলাদা পর্দা, বেডশিট, পেন্টিং, শোপিস এসব কিনে সংসার সাজাতে খুব ভালোবাসে। আমিও তারই স্বপ্ন দেখি। বাকিটা তুমি সাপোর্ট করবে, পারবে না? আর তাছাড়া সংসারটা এখন তোমার আমার দুজনেরই। প্রতি মাসের বাড়ি ভাড়ার অর্ধেক আমি দেব, আর টুকটাক খরচ কিছু অবশ্যই করব, যাতে তোমার উপরে সব বার্ডেন একসাথে না পড়ে। আরিফ হাঁপ ছেড়ে বাঁচল। বড় বেডরুমে সে ঢুকে গেল। সেখানে বড় খোলা একটা জানালা। এবার সে নিজেই বলতে থাকে, শোনো মেঘলা, এই জানালার পাশে আমাদের খাটটা থাকবে। একসাথে বসে আকাশ দেখব। পাশে একটা সাইড টেবিল থাকবে। ওইদিকে একটা ডিভাইন, যেন কেউ এলে বেডে বসতে না হয়। খাটের সামনে সরাসরি টিভিটা সেট করব। সে আরও নানান কথা বলতে থাকে। এতক্ষণ চুপ করে থাকা আরিফের মুখে এসব শুনে মেঘলার খুব ভালো লাগে। রিসেপশন হবে না শুনে দুই পরিবার প্রথমে একটু ধাক্কা খেলেও ছেলে মেয়ের সিদ্ধান্তের উপরে আর কোনো কথা বলল না। ঠিক হলো দিনক্ষণ দেখে শুধুমাত্র আরিফের ফ্যামিলি এসে মেঘলাকে নিয়ে যাবে। শিফট হবার আগে একদিন আরিফের পরিবারের সাথে মেঘলার বাড়িটা আবার দেখতে গেল। চাবি তাদের কাছেই ছিল। বাড়িওয়ালা মানুষটা ভীষণ ভালো। সবাই ঘুরে ঘুরে বাড়ি দেখলো। সবাই খুব খুশি। শাশুড়ি সরলা বেগমের বয়স প্রায় 60। স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে মেয়েদের তিনি নিজের সম্পত্তি মনে করেন। তাদের জীবনের সর্বক্ষেত্রেই তার আধিপত্য। আরিফ হাসি মুখে তার মাকে বলল, দেখো মা, এই ঘরটাতে আমরা থাকবো, আর ঠিক পাশেরটাতেই তুমি। আমাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিলি? কে কান পড়া দিল, বউ বুঝি? মেঘলা তখন সামনে দাঁড়িয়ে খানিকটা অপ্রস্তুত। এই ঘরটা বড়, আমি বুড়ো মানুষ, নিঃশ্বাস নেওয়ার জন্য বড় ঘর দরকার, আমি এটাতেই থাকবো। মা, আমার বাড়ি থেকে তো বেশ কিছু জিনিসপত্র আসবে, পাশের ওই ঘরে ওগুলো সব ধরবে না? একটু ইতস্তত করে মেঘলা বলে, তাতে কি হয়েছে, আমার ঘরে রাখবে। মানে আমার পার্সোনাল জিনিস আপনার ঘরে রাখবো? মেঘলা বিব্রত হয়ে প্রশ্ন করে। তাছাড়াও পাশের ঘরে যে অ্যাটাচড বাথরুমটা আছে সেটা হাই কোমোড। আপনার তো কোমরে হাঁটুতে সমস্যা, আপনার জন্য সেটাই ভালো হবে না? মেঘলা খুব শান্ত স্বরে বলতে থাকে, মা, ভাবি তো ঠিক কথাই বলেছে। তাছাড়া ওই ঘরটা অতটাও ছোট না,
তুমি একা থাকবে, আমরা দুই বোন তো আলাদা রুম পাচ্ছি, সমস্যা কোথায় বলে ওঠে বড় মেয়ে রুমকি। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব, ভাবির চামচা হয়ে গেছিস। আমার এটাই চাই, আর হ্যাঁ, আমার হাই কমোডও লাগবে, তাই যখন বাথরুমে যাবার প্রয়োজন পড়বে তখন তোদের বাথরুম ব্যবহার করব, ব্যাস হয়ে গেল সমস্যার সমাধান। আরিফের দিকে তাকিয়ে তিনি বললেন। আরিফ বিব্রত, কারণ তার মায়ের ডায়াবেটিস আছে, রাতে 3-4 বার বাথরুমে যেতে হয়, কিন্তু সে চুপ করে আছে। মেঘলা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বুঝতে পারলো আজকে যদি সে কিছু না বলে তাহলে সারা জীবন এই বোঝা তাকে টানতে হবে। আরিফ, আমার কোনো সমস্যা নেই, আমি ওই ঘরেই থাকবো, তবে ওখানে ঠিক যতটুকু জিনিসপত্র ধরবে ততটুকুই আমি বাড়ি থেকে আনবো। আর রাতে দরজা সবসময় খুলে রাখবো, কারণ তোমার মায়ের কখন বাথরুমে যাবার দরকার পড়বে তা তো আমি জানি না। আর হ্যাঁ, এটাও শুনে রাখো, আমি আমার কমফোর্টের জন্য তোমার সংসারের কিছু খরচ আর সাথে বাড়ির অর্ধেক ভাড়াও দিতে চেয়েছি। এখন যেহেতু সেই কমফোর্ট জোনটাই নেই, তাহলে আমি কিছুই দেব না। এই মেয়ে, তুমি আমাকে টাকার গরম দেখাও? আমার ছেলে কি কম টাকা রোজগার করে? কে চেয়েছে তোমার টাকা? আর শোনো, আমরা যৌতুক চাইনি, কিচ্ছু লাগবে না। মেঘলা আরিফের দিকে তাকিয়ে বলল, এই বাড়ি যেদিন ঠিক করলাম সেদিন তোমাকে একটা লিস্টের কথা বলেছিলাম, মনে আছে? বলেছিলাম দুজনে ঘুরে ঘুরে সব কিছু কিনবো, নিজের রুমটা নিজের মতো করে সাজাবো, এটাতে মায়ের আপত্তি থাকার কিছু নেই। তো চলো আমরা সেসব কিনতে বের হই, সময় তো আর বেশি নেই। আর হ্যাঁ, আমি কিন্তু 1 টাকাও দেব না। মায়ে মাত্র নিষেধ করলেন টাকার গরম দেখাতে। আমার পক্ষে এত কিছু অ্যাফোর্ড করা আর বাড়ি ভাড়ার পুরো ভাড়া দেওয়া সম্ভব না। মেঘলা ইতস্তত করতে থাকে আরিফ। সে বুঝতে পারছে না মা কেন এমনটা করছে। তাহলেও সমস্যা নেই, তোমাদের পুরনো বাড়ি তো আর ছেড়ে দাওনি, আর এই বাড়ির অগ্রিমও কোনো ভাড়া আমরা দেইনি, ওখানে না হয় গাদাগাদি করে থেকে যাব। হয়ে গেল সমাধান। দুই ননদ হৈ হৈ করে উঠল। এত দিনে তারা একটা আলাদা নিজস্ব রুম পাচ্ছিল, এখন সেটা ফসকে যাবে। মায়ের সাথে সাথেই থাকতে হবে, কোনো প্রাইভেসি নেই। আর তাছাড়া এত বড় সুন্দর বাড়ি, বারান্দা আছে, ছাদটাও কত বড়। সরলা বেগমের মুখটাও মলিন হয়ে গেল। তার চোখে এখন সেই নোনা ধরা বাড়ির দেয়াল ভেসে উঠছে। তবুও সবাই পুরনো বাড়িতেই ফিরে গেল। মেঘলাও তার কিছু জিনিসপত্র নিয়ে রিসেপশন ছাড়াই চলে এলো। কমন বাথরুম। সকালে মেঘলা আর আরিফের অফিস যাবার তাড়া থাকে, তাই ঘুম থেকে উঠে বাকিরা প্রায়োরিটির চক্করে সিরিয়াল পায় না। সমস্যা বাড়ছিল, মেঘলা এসব একটুও পাত্তা দেয়নি। সে সকালে উঠে বারান্দায় বসে চা খায়। নিজ খরচে বাড়ি থেকে একজন কাজের মহিলা নিয়ে এসেছে, যেন গৃহস্থালির কাজ নিয়ে খোঁটা শুনতে না হয়। আরিফ এক রাতে একটু মিনমিন করছিল। স্নিগ্ধ হাসি হেসে মেঘলা বলেছিল, আরিফ, আমি কিন্তু মন দিয়ে সংসারটা করতে চেয়েছিলাম সবাইকে নিয়ে, তখন যেহেতু কিছুই বলনি, এখন আমাকে দয়া করে কিছুই বলবে না। মেঘলা নিজের মতোই ভালো আছে। ঘরের বিশৃঙ্খলা, ঝগড়া, চেঁচামেচি সব কিছু থেকে সে নিজেকে দূরে রাখে। সে জীবন উপভোগ করছে নিজের মতো করে, কিন্তু ঘরের অন্যরা একেবারেই শান্তিতে নেই। মেয়েদের মনে মায়ের প্রতি পাহাড় সম অভিযোগ। আরিফ মেঘলার কথায় ফিনান্সিয়াল যে চাপে ভুলে গিয়েছিল, মায়ের কারণে সেই সাপোর্ট সে মেঘলার কাছ থেকে পায়নি। ওই বাড়িটা ঠিক করে কয়েকদিন সে সুখের স্বপ্ন দেখেছিল। জানালার রোদ, বারান্দায় সবাই বসে চা খাওয়া, ছাদে দাঁড়িয়ে অস্তগামী সূর্য, সব শেষ হয়ে গেছে। এতদিন এই বাড়িতে থাকতে তার খুব খারাপ লাগেনি, কিন্তু যখন স্বপ্নটা ছুঁয়ে দেখে সেটা ভেঙে গেছে, তা মানতে তার কষ্ট হচ্ছে। এক সময় আরিফ সিদ্ধান্ত নিল মেঘলাকে নিয়ে আলাদা বাসায় উঠে যাবে। এভাবে আর না। মেঘলা দ্বিমত করলো না। অর্থনৈতিক সাপোর্টও সে যে দেবে এটা তার চোখ মুখই বলছে। আরিফ বাড়িতে জানিয়ে দেয় প্রতি মাসে খরচ দেবে, কিন্তু এই বাড়িতে আর না। সরলা বেগমের চোখে মুখে অবিশ্বাস, কিন্তু তিনি কিছুই বলেননি। এক শীতের দুপুরে রুমকির বিয়ে হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। ছোট মেয়ে সিমির স্কলারশিপ মিলছে বিদেশে। অবশ্য সব প্রসিডিউর শেষ করতে সময় লাগবে। মেঘলা গর্ভবতী, সন্তান প্রসবে খুব দেরি নেই। কিছুদিনের মধ্যেই আরিফ মেঘলার কোল আলো করে চাঁদের টুকরো ছেলে এলো। দিন 7 পরে আরিফ সবাইকে দাওয়াত করলো তার বাসায়, স্পেশালি মাকে। দুই বোন আগেও অনেকবার এসেছে, সরলা গেল না আনন্দ নিয়ে নয়, বরং প্রথম নাতি না দেখলে লোকে কি বলবে এই ভয়ে। মেয়েরাও এসেছে। বড় মেয়ের জামাই অফিসে কাজে ব্যস্ত, তাই থাকতে পারেনি। স্ত্রীকে নামিয়ে দিয়ে সবার সাথে কথা বলে চলে গেছে। রুমকি সব রান্না বান্না সকাল থেকে কাজের মহিলার হেল্প নিয়ে করেছে। ভাবিকে সে পছন্দ করে। এই শরীরে এখন দরকার রেস্ট। সরলা দেখলেন সুন্দর রং করা দেয়াল, ঝকঝকে টাইলস বসানো 2 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বারান্দা খোলামেলা, কিচেনের একটা পরিপাটি করে সাজানো ফ্ল্যাট।
বারান্দায় একটা দোলনা, দেয়ালে অয়েল পেন্টিং, বেডশিটের সাথে ম্যাচিং পর্দা। সিমি মায়ের মনোভাব বুঝে হাসলো একা একাই। খাবার সময় আরই প্রস্তাব করলো, সিমি চলে গেলে মা চাইলে একলা থাকার চেয়ে এখানে এসে থাকতে পারে। মেঘলা তাকে রিকোয়েস্ট করেছিল বলতে। দুই মেয়ে তো শ্বাস নিল, কারণ মায়ের বয়স হয়েছে, একা থাকা নিরাপদ না। সরলা বেগমের এক শব্দে উত্তর না। আরিফ আর জোরাজুরি করেনি। পুরনো বাড়িতে এখন শুধু সরলা বেগম একা নোনা ধরা দেয়ালে ফাঁকা ঘরে বসে থাকেন। অহংকার এবং ইগোর কারণে সবকিছু তিনি পেয়েও হারিয়েছেন। একটা সামান্য স্যাক্রিফাইস করলে তার জীবন অন্যরকম হতো, কিন্তু এখনও তিনি মনে করেন তিনি যা করেছেন ঠিক করেছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি মনে করেন তিনিই সঠিক।